দেখা যাচ্ছে ৪৫ মিনিট সময় ওই অন্ধকূপের মধ্যে কাটাতে হয়েছে এই অরূপ ব্যানার্জি এবং তার গোটা পরিবার, যার মধ্যে ৪ বছরের এক তাদের শিশু সন্তানও রয়েছে। আমরা যদি সময়ের দিকে তাকাই, যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ বলছে দুর্ঘটনা ঘটেছে রাত্রি ১টা ৫৮ মিনিটে। রাত ১টা ৫৮ দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো বেসমেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে লিফট এসে নামলো। কয়েকজন তারা লিফট থেকে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু সামনে সে সময় লোহার গ্রিল দেওয়া, যেটা তালা বন্ধ, তারা বেরোতে পারলেন না। লিফটটা অল্প কিছু সেকেন্ড সেখানে স্থায়ী হয়ে মুহূর্তের মধ্যে লিফটটা উঠে চলে গেল, জায়গাটা আবার অন্ধকার হয়ে গেল। অর্থাৎ রাত ১টা ৫৮ হচ্ছে দুর্ঘটনার সময়, অন্তত আরজিকর মেডিকেল কলেজের সিসিটিভি ক্যামেরা তাই বলছে। এরপরই ওই লিফটে দুর্ঘটনার কবলে পড়লেন অরূপ ব্যানার্জি এবং স্ত্রী সোনালী ব্যানার্জি তার ৪ বছরের সন্তানকে নিয়ে তিনি পড়ে গেলেন লিফটের যে টানেল রয়েছে সেই টানেলের মধ্যে। এই ঘটনা ঘটলো রাত্রির ১টা ৫৮-তে। এরপরের সিসিটিভি ফুটেজ, ২ নম্বর সিসিটিভি ফুটেজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাত ২টো ৪০ হঠাৎ করে একদল লোক হুড়মুড়িয়ে ঢুকছে, নিরাপত্তা রক্ষীরা ঢুকছেন। সিসিটিভি ফুটেজ বলছে ২টো ৪০ মিনিটে উদ্ধারকারী দল প্রথম বেসমেন্টের অন্যদিকের তালা ভেঙে ঢুকলো বেসমেন্টে। ২টো ৪৩ দুর্ঘটনাগ্রস্ত লিফটের সামনের যে গেট তার তালা খোলা হলো। অর্থাৎ ৪৫ মিনিট সময় ওই অন্ধকার কূপের মধ্যে ৪ বছরের সন্তানকে নিয়ে পড়ে থাকতে হয়েছিল ওই সোনালী ব্যানার্জিকে। সঙ্গে রয়েছেন তার প্রায় অর্ধমৃত অবস্থায় থাকা, তার রক্তাক্ত অবস্থায় থাকা তার স্বামী। এই উদ্ধারকারী দল তারা ওই লিফটের সামনের যে গ্রিল সেটা খুললেন রাত্রির ২টো ৪৩ মিনিটে। ২টো ৪৪ মিনিটে ওই আহত শিশুটিকে প্রথম পাজাকোলা করে লিফটের টানেল থেকে তোলা হলো। ২টো ৪৫ মিনিটে অর্ধমৃত অবস্থাতে, পরবর্তীতে এমার্জেন্সিতে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছিল অরূপ ব্যানার্জিকে, তাকে তুলে নিয়ে আসা হলো ওই লিফটের টানেলের ভেতর থেকে। সঙ্গে হাঁটতে হাঁটতে বেরোলেন তার স্ত্রী। অর্থাৎ ঘটনাক্রম যদি আমরা দেখি, রাত্রির ১টা ৫৮-তে দুর্ঘটনা ঘটলো, ২টো ৪০ মিনিটে বিকল্প পথের সন্ধান পাওয়া গেল, ২টো ৪৩ মিনিটে উদ্ধারকারী দল লিফটের যে গ্রিল তার তালা খুললেন, ৪৫ মিনিট ওই অন্ধকার কূপের মধ্যে ৩ জনকে থাকতে হলো। এরপরে উদ্ধার করা হলো প্রথমে শিশুটিকে রাত ২টো ৪৪-এ, রাত ২টো ৪৫-এ উদ্ধার করা হলো অরূপবাবুর নিথর দেহ এবং তার স্ত্রীকে। অন্যান্য রাজ্যে তো নির্বিঘ্নে এসআইআর হচ্ছে, সেখানে তো এই ধরনের সমস্যা হচ্ছে না, পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই সমস্যা কেন হচ্ছে? আজকে এসআইআর মামলায় এই প্রশ্ন তুলেছে মহামান্য সর্বোচ্চ আদালত। এও প্রশ্ন বিচারপতি তুলেছেন, মহামান্য বিচারপতি, যে অন্যান্য রাজ্যে তো পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম বাদ গিয়েছে, সেখানে এই ধরনের সমস্যা নেই, তাহলে পশ্চিমবঙ্গে কেন এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে? আজকে শুনানি পর্ব শেষ হয়েছে, ১ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, কিন্তু শুনানি পর্বে হলোটা কি? দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেন্দ্র সিংহ রয়েছেন, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আজকের দিনে যখন বিবেচনাধীন তালিকায় প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে এবং একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হয়েছে, এই প্রসঙ্গ তো আজকে এসেছিল বিজেন্দ্র কোর্টে। কি হলো সর্বোচ্চ আদালতে আজ? দেখো, এই প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল সুব্রজিৎ, কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল যেটা তুমি বললে, আজকে চিফ জাস্টিস নিজে বললেন কি অনেক রাজ্যে এসআইআর সুষ্ঠুভাবে হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন হচ্ছে। তিনি এটাও বলেন কি অন্য রাজ্যগুলোতে এসআইআরে পশ্চিমবঙ্গ থেকে বেশি লোকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন, সেটা আজকে সুপ্রিম কোর্টও উষ্মা প্রকাশ করে এটা জানতে চেয়েছে। পরে আমরা দেখলাম ইলেকশন কমিশনের তরফ থেকে তার আইনজীবী বলেন কি পশ্চিমবঙ্গে কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হচ্ছে। তিনি সিল্ড এনভেলপে কি কি সমস্যা তারা ফেস করছেন পশ্চিমবঙ্গে সেটা সুপ্রিম কোর্টের কাছে আজকে জমা দিয়েছেন। বিশেষ করে পরিকাঠামোর দিক থেকে কি কি সমস্যা তাদের রয়েছে সেটা আজকে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন তিনি। কিন্তু আজকে যখন হিয়ারিং স্টার্ট হয়, শ্যাম দিওয়ান পশ্চিমবঙ্গের তরফ থেকে তিনি অ্যাপিয়ার করছেন রাজ্য সরকারের তরফ থেকে। তিনি প্রথমে বলেন কি ৬ তারিখ হলো, ৬ এপ্রিল হলো ফার্স্ট ফেজ অফ যে নমিনেশন রয়েছে তার লাস্ট ডেট। সেক্ষেত্রে সেদিনই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে যদি তার আগে কেসগুলোকে নিষ্পত্তি না করা হয়। অনেক ভোটারের এখনও নিষ্পত্তি হয়নি, জুডিশিয়াল যে এখন চলছে অ্যাডজুডিকেশন সেটা এখনও কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে সেটা কবে কমপ্লিট হবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্নের জবাবে আজকে সুপ্রিম কোর্ট একটা প্রস্তাব দিয়েছে কি যেটা ফার্স্ট ফেজে ভোটিং রয়েছে সেই কেসগুলোকে আগে অ্যাডজুডিকেট করে দেওয়া হোক। এরকম উদাহরণ এসছে কি অনেক প্রার্থী রয়েছেন যাদের নাম এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রয়েছে, অ্যাডজুডিকেশন হয়নি। সুপ্রিম কোর্ট সেটাও বলেছে কি ফার্স্ট লিস্টে যারা
রাজনীতি দলের ক্যান্ডিডেট হচ্ছেন তাদেরটাও আগে নিষ্পত্তি করে দেওয়া উচিত, এটা তারা বলেছেন। তবে বাকি যে সমস্যাগুলো রয়েছে, এখন ট্রাইব্যুনাল কিভাবে বসবে, সেই হিয়ারিংগুলো কিভাবে করা হবে, সেটার জন্য সুপ্রিম কোর্ট আজকে সুব্রজিৎ বলেছে কি আপনারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যান এবং সেখানে তাদের সঙ্গে আলোচনা করার পর যে ট্রাইব্যুনালগুলো কিভাবে বসবে এবং কিভাবে হিয়ারিংগুলো হবে সেটা ঠিক হবে। সেখানে পরিকাঠামোর দিক থেকে কী কী সমস্যা রয়েছে সেসব সমাধান সেখানে করা যাবে। কিন্তু আজকে সব থেকে বড় প্রশ্ন যেটা আমরা দেখলাম, বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বারবারই হিয়ারিং করছে সুপ্রিম কোর্ট। এখন নেক্সট ডেট আজকে 1 এপ্রিল দিয়েছে সুপ্রিম কোর্ট শুনানির জন্য। কিন্তু আজকে প্রশ্ন নিজেই চিফ জাস্টিসই করলেন কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত সমস্যা কেন হচ্ছে, বাকি রাজ্যে তো সুষ্ঠুভাবে এসআইআর হয়ে গেল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো যত ভোট নাম বাদ গেছে তার থেকে বেশি অন্য রাজ্যের নাম বাদ গেছে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই সমস্যা কেন ফেস করতে হচ্ছে সেটা আজকে রেখেছিলেন প্রশ্ন চিফ জাস্টিস। তার জবাবে আমরা দেখলাম ইলেকশন কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টকে কি পশ্চিমবঙ্গে কিছু তারা ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু রয়েছে, কিছু একেবারে পশ্চিমবঙ্গের সমস্যার কথা আজকে নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন একবার দেখে নিই। নমিনেশন ফাইলিং এর ডেটের আগে লিস্ট সম্পূর্ণ করতে হবে। বিচারপতিরা তার সঙ্গে সহমত হয়েছেন এবং হাইকোর্টের জজেদের সঙ্গে সাহায্য করে এটা শেষ করো। যাদের পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চান, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাদেরটা সবার আগে ঠিক করতে হবে। আর যারা ইন্ডিভিজুয়াল এবং নির্দল হিসেবে দাঁড়াতে চান তাদেরটা কোর্ট বলেছে আমরা দেখছি, আর যাতে হয় আমরা দেখব। মূল কথা কোনো ভোটের অধিকার যেন নষ্ট না হয়, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা আদালত নিশ্চিত করবে। পশ্চিমবঙ্গে যে সমস্যা হচ্ছে সৌভিক, এটা একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একাধিকবার একেবারে কমিশনের তরফেও বলা হয়েছে এবং একটা মুখবন্ধ খামে রিপোর্ট পর্যন্ত জমা দেওয়া হয়েছে। ফলে কি ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে, সমাধান কিভাবে হবে, কি হলো এই নিয়ে আজকে সওয়াল জবাবে সর্বোচ্চ আদালতে? দেখো, মূল যেটা প্রশ্ন ছিল আজকের এই শুনানিতে, যে এই যে গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেখানে কত সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে বা কত সংখ্যক ভোটারের নাম সংযোজিত হয়েছে বা এই তালিকায় আর কি কি রয়েছে সেইটা স্পষ্ট করাই কিন্তু আজকে শুনানির একটা অন্যতম উদ্দেশ্য ছিল। এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই যে গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তার একটা সফট কপি পর্যন্ত চেয়েছিলেন, কিন্তু সেই সফট কপি নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও দেওয়া হয়নি। ফলে তুমি বুঝতে পারছো যে গতকালের যে তালিকা ছিল সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের আজকে শুনানির পরেও কিন্তু একটা ধোঁয়াশা আছে। এবং তারপরেও তোমাকে বলবো যে 6ই এপ্রিলের মধ্যে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেটা হলো এই এসআইআরের যে প্রাথমিক কাজটা রয়েছে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং তার মধ্যে যে বিচারকরা রয়েছেন তারা সমস্তভাবে কাজ করছেন এবং নির্বাচন কমিশনদেরকেও সেই বিচারকদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এই মর্মেই আজকের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। 1 এপ্রিল আবারও শুনানি হবে এবং সেই সময় বাকি বিষয়টা স্পষ্ট হবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। ফলে এই প্রশ্ন আজকে সর্বোচ্চ আদালতের তরফেও তোলা হয়েছে এবং কমিশনও এই প্রশ্ন করেছে যে অন্যান্য রাজ্যে এসআইআর নির্বিঘ্নে হয়েছে, পশ্চিমবঙ্গে এত সমস্যা হচ্ছে কেন? মহামান্য বিচারপতি একথাও বলছেন যে এই এসআইআর নিয়ে তো পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম অন্য রাজ্যে বাদ গিয়েছে, সেখানে তো এই সমস্যা হয়নি, এত সমস্যা শুধু পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।